চারদিক শুধু অন্ধকার, হৃদয়ে রক্তকরণ হচ্ছে। সম্পদ নিয়ে মানুষ কবরে তো যেতে পারবে না। বর্তমান সমাজে এক ছাগল কাণ্ডে যা আলোচিত হয়েছে বাংলাদেশে, নাম তো সবাই বলে, আমি বললে আর কি হবে, কর্মকর্তার নাম আর আমি নাহি বললাম। কেননা সে এখন এই সম্পদ, সন্তান, সে এখন কিছুই চেনে না। সন্তান নাকি তার না, এক ছাগলে 15 লক্ষ টাকার ছাগলে তার জীবন অতিষ্ঠ হয়ে গেছে। সে নিজের সন্তান সে নিজেই চেনে না, মানে কি বলে যে দ্বিতীয় সন্তান, মানে দ্বিতীয় পক্ষের সন্তান সে এখন চিনে না। এই যদি হয় সম্পদের পাহাড়, মানে কি বলে যে সম্পদের পরিমাণ এতটা, মানে কি বলে যে অধিকতর বিস্তর, তাহলে কি হবে মানুষের? এই সম্পদ নিয়ে কোথায় যাবা? এই সম্পদ নিয়ে অনেক কথাই বলছি, কিন্তু সম্পদের মানে সম্পদ নিয়ে তুমি কবরে যেতে পারবে না। সম্পদ তোমাকে পৃথিবীতেই রেখে দিতে হবে। যাই হোক, ফেসবুকে যেখানেই ঢুকি না কেন, মানে যতগুলো বাংলাদেশের প্রথম মিডিয়া, মানে কি বলে যে সংবাদপত্র আছে, তার মাঝখানে ছাগল আর কি রাসেল বাইপাস। আমি কিন্তু বর্তমানে ঘরবাড়ি সাইডে দিয়ে এই ট্রেন লাইনে এসে বসে রয়েছি রাসেল বাইপাসের ভয়ে। আমি একলা না, কিন্তু আমার সাথে আরও লোক আছে। এখন ঘটনা হয়েছে, রাসেল বাইপাস আমাদেরকে কি করতেছে? এর চেয়ে কি আরও ভয়ঙ্কর সাপ নাই? এর চেয়ে কি আরও বিষধর কোনো প্রাণী নাই? তাহলে বর্তমানে হঠাৎ করে এই রাসেল বাইপাস নিয়ে কেন আমাদের এত মাথা ব্যথা? কেন আমাদের এত অধীর আগ্রহে আমরা এই রাসেল বাইপাস নিয়ে এত কথা শুনতেছি? আরে ভাই, মানুষরূপী কিছু রাসেল বাইপাস আছে যারা হাজার হাজার কোটি টাকার সম্পদ কানাডা, আমেরিকা, বিভিন্ন জায়গায় এরা বিস্তার করে রাখছে। তারা কি রাসেল বাইপাসের বাহিরে? তারা কি রাসেল বাইপাস না? বাংলাদেশটারে ধ্বংস করছে তারা, বাংলাদেশটারে শেষ করছে তারা। এক মাননীয় প্রধানমন্ত্রী আর কি করতে পারবে? যত কথা সব এই বর্তমানে রাসেল বাইপাস নিয়ে। ফেসবুকে মিডিয়া জগতে ঢুকতে পারি না, কেননা রাসেল বাইপাস নাকি 28টা জেলায় বিস্তৃত হয়ে গেছে। আরে ভাই রে ভাই, রাসেল বাইপাস কি বাংলাদেশে এতদিন ছিল না? এগুলা কি রাসেল বাইপাস, এই ছাগলকাণ্ড, এগুলো কি কারো কোনো কথা ঢাকার জন্য? পা চাটি না, পা চাইটা কথা বলবো না। মৃত্যু একদিন হবেই, মরতে হবেই, হয় কবরের নিচে যেতেই হবে, কিন্তু পা চেটে কারো কথা বলবো না। আজকে আপনি হাজার হাজার কোটি টাকার মালিক, কালকে মারা যাবেন, আপনার 2 দিন হয়ে যাবে। ওই সম্পদ নিয়েও যেতে পারবেন না, আর দেশের বাহিরেও আপনি যেতে পারবেন না। ভোগ করবে কারা? আপনার সন্তান, আপনার নাতিপুতি, তারাই ভোগ করবে। কিন্তু রেখে যাবেন কি? মানুষের মাঝখানে আপনি যে অবৈধ টাকার যে পাহাড় করছেন, এগুলোই কিন্তু থেকে যাবে। আমাদের উচিত, আমি না, পৃথিবীর, মানে আমি বলতে কি, বাংলাদেশের সকল মানুষের উচিত দেশটাকে কিভাবে উন্নতির শিখরে নেওয়া যায়। যদি নিতে পারেন তাহলে আমরা এই বাংলাদেশে সোনার বাংলা আমরা করতে পারবো। কিন্তু আমরা যদি তার বাইরে রেখে নিজের পকেট ভারী করার জন্য আমরা শুধু টাকা শুধু কামাই যাব, আরে ভাই, তাহলে কি আপনি রাসেল বাইপাসের বাইরে বসে গেছেন? না, আপনিও রাসেল বাইপাসের একজন সদস্য হয়ে গেছেন। বর্তমানে রাসেল বাইপাসের কাহিনীটা বা পরিস্থিতিটা এমনভাবে এসে দাঁড়াইছে যা বাংলাদেশের প্রতিটা মানুষের ঘুম হারাম করে দিছে। এই ঘুম হারাম কীভাবে হয়েছে? প্রতিটা সংবাদ মাধ্যম, প্রতিটা জায়গায় শুধু রাসেল বাইপাস। আবার ফরিদপুরে এক জায়গায় কি হয়েছে, এক আওয়ামী লীগ নেতা সে বলছে যে রাসেল বাইপাস যদি কেউ জীবিত অথবা মৃত এনে দিতে পারে ফরিদপুরে, তাহলে তারা 50,000 টাকা পুরস্কার দেবে। এই জন্য অনেক পরিবার, অনেক গ্রাম মানুষজন দেখা গেছে ঘুম নিদ্রা হারাম করে তারা এই রাসেল বাইপাস ধরার জন্য তারা কি বলে যে বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। আজব, আজব ছাড়া আর কিছু না। আমরা কি এগুলো দেখার জন্য এখন বসে আছি? ভাইরে ভাই, মানুষকে সচেতন করতে হলে, মানুষকে জানাতে হলে বা মানুষকে বোঝাতে হলে আমাদের সর্বপ্রথম যা যা কিছু করার দরকার আমাদের তাই করতে হবে। 1400 বছর আগে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষধর সাপ, বিষধর যে কোনো প্রাণী সম্পর্কে কোরআনে, আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে কীভাবে মানুষকে বাঁচতে হবে। কতগুলো মহামারী আসছে, এই যে করোনা গেছে, মানুষ বাঁচছে না, করোনার ভ্যাকসিন বের হয়েছে না, তাহলে এত কিছু করার পরে এই রাসেল বাইপাস কি মানুষকে কি একবার শেষ করে দেবে? আরে রাসেল ভাই, আমাদের একটু বাঁচাইস ভাই। আমরা দেখা গেছে কতিপয় কয়েকজন লোক আছি আল্লাহর গুনাহগার, দেখা গেছে যে গুনাহগার বান্দা হিসাবে ওরকম বলা যাবে না, কারণ আমাদের অবৈধ কোনো সম্পদ নাই, অবৈধ কোনো টাকা নাই, মানুষের প্রতি কোনো খুন রাহাজানি নাই, মানুষের প্রতি কোনো আকৃষ্ট নাই, মানুষের প্রতি কোনো কি বলে যে কোনো দুঃসম্পর্ক নাই। মানুষের মাঝে আছে আমাদের ভালোবাসা। আমরা কয়েকজন লোক, মানে 5-7 জন লোক এরকম আছি আমার চলে দেওয়া।
আমাকে ভাই রাসেল ভাই তুই আমাকে ক্ষতিমতি করিস না, আমরা তোর কাছে হাত জোর করতেছি বা যাই কিছু করি না কেন আমাদের দেখা গেছে ক্ষতি করিস না, আমরা ক্ষতি করার ভাই কাজ কোনো করি না। রাসেল ভাইপার্স নিয়ে আমরা এইরকম পরিস্থিতির মাঝখানে আমরা আছি। যাই হোক, আসেন আর একটা প্রশ্ন। সে প্রশ্নটা কি, মানে কয়েকদিন আগে ঘূর্ণিঝড় রিমল গেছে, বরিশালটার একালে লন্ড ভন্ড করে গেছে। সারা বাংলাদেশের মানুষের কারো কোনো আতঙ্ক নাই, কারো কোনো চিন্তা নাই, কারো কোনো মাথা ব্যথা নাই, কারো কোনো মানে টেনশন নাই, কারো কোনো মানে কি বলে কোনো কিছুই নাই। তার মাঝখানে কি হয়েছে, বরিশালের মানুষ কি মরিয়ে গেছে? না, মরে নাই। মুই কিন্তু এখন বরিশালের ভাষায় কথা কইতে হইব, কেননা বরিশালে হাজার হাজার গাছ ভাঙ্গিয়ে হালাই দিছে, ঘর বাড়ি ফালাই দিছে। মানে 2007 সালের 15 নভেম্বর যে সিডোর গেছে, ওই সিডোরও এতটা ক্ষতি হয় না। মানে সিডোরই বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় গেছে, যেখানে দেখা গেছে প্রায় 60-70 জন মানুষ মারা গেছে। কিন্তু এই ঘূর্ণিঝড়ে এখন আর মানুষ মারে না, কারণ সরকার এখন সাইক্লো সেন্টার করছে। সাইক্লো সেন্টারে যাও সাইক্লো সেন্টারে যাও। আরে ভাই, সাইক্লো সেন্টারে যাও আর যেখানে যাও, কিন্তু আসবাবপত্র মানুষের মানে কি বলে যে অধিকাংশ বাড়িঘর গাছপালা যে ভাঙছে, রাস্তাঘাটে ভেঙে চুরে গেছে, কারো কোনো মাথা ব্যথা কোনো কিছু নাই। আমরা আসেন আরেকটু পিছনে ব্যাগ দিতে হলে কি করতে হবে। গত 1 বছর আগে সিলেট তলায় গেছে, মানবতার ফেরিওয়ালারা বাংলাদেশ থেকে, মানে সারা বাংলাদেশ থেকে, হিরো আলম কন, আমাকে মেয়র সাহেব কন, মানে যা আমরা দেখছি নিজেরা, ওই সিলেট যাইয়া কি করছে, পানির মধ্যে ডুববে যায়, তেরান দিয়ে যায়। আরে বেটা, ভোরের আগে এগুলো সবাই করে, এই সমস্ত ফাইজলামি আর নষ্টামি ছাড়া আর কিছু না। হ্যাঁ, এত বড় সিডোর গেছে, এত বড় একটা মানে ঝড় গেছে, হ্যাঁ ঘূর্ণিঝড় রিমল, কেউ আগে আসেনি মানবতার ফেরিওয়ালারা বরিশালে। এখন সিলেটে দেখা যায় পানিতে তলায় রয়েছে সবাই। আমি দেখতেছি, আমি কিন্তু সবসময় নেটে অ্যাক্টিভ থাকি, এখন আমি দেখতেছি কারো কোনো মাথা ব্যথা নাই, কারণ ঘূর্ণিঝড়ে তোমরা আগে আসতে নাই, তোমরা পানিতে যায় তোমরা দেখা গেছে যে বাল ছেড়বা না, হ্যাঁ এটা ছেড়বা, এই জন্য আমার মানুষ আগে আসে না। যাই হোক, এই সমস্ত পরিত্রাণ থেকে আমাদের বের হতে হবে, কেননা ঘূর্ণিঝড় গেছে, আমরা যারা মানবতার ফেরিওয়ালা আছি, আমরা যারা দেখা গেছে মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারি, আমরা যতটুকু পারি আমরা ততটুকু করব। কিন্তু বরিশাল বলে যে আপনি কোনো সাহায্য সহযোগিতা করবেন না, এটা কিন্তু আপনি তাহলে মানবতার ফেরিওয়ালা আপনি হতে পারেন না। আজকে সিলেটের পানিতে সব তলায় রয়েছে, পাহাড়ি দশে সব কিছু ঘরবাড়ি কী বলে যে বিলীন হয়ে যাচ্ছে। আজকে আপনার খুব পেটের মধ্যে খুব এরম করতে আছে না, এটা কি, এগুলো কোন ধরনের কথা? এই সমস্ত মানে কি বলে যে মাথা চিন্তাধারা এগুলো বাদ দেন। ওখানকার মানুষ কষ্টে আছে, আর যখন ঘূর্ণিঝড়ে সব ভেঙে চুরে গেছে, লন্ডভন্ড হয়ে গেছে, তখন তো আপনার কোনো মাথা ব্যথা ছিল না, ছিল। আজকে এই জন্য বাংলাদেশের মানুষ সবাই চুপচাপ, কেউ কোনো মানবতার ফেরিওয়ালা হয়ে এখন আর ওখানে যাচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি। কেননা এই দেখাটাই এখন ভালো লাগতেছে যে তোমরা ঘূর্ণিঝড়ে আগে যাও নাই, আর এখন তোমরা পানিতে কীভাবে তোমরা ত্রাণ নিয়ে যাবা। এই সমসাময়িক বিষয়গুলো নিয়ে কথা বললে কথার কোনো শেষ নাই। কেননা এক ছাগল কাণ্ডে যদি একজন কর্মকর্তার তার হাজার হাজার কোটি টাকার যদি সম্পদ বের হয়ে আসে, নরসিংদী রায়পুরা সে দেখা গেছে 200 কোটি টাকার একটা পার্ক করে দিয়ে গেছে। কী রে ভাই, পার্ক কি? আমরা তো পার্কই বুঝি না। পার্ক যে আমরা যে জীবনে যে যাবো, আমরা যাই ঘুরতে, কিন্তু আমরা কখনো চিন্তা করি না এই পার্কটা কে তৈরি করছে, কীভাবে আসলো, কীভাবে হইলো। আমরা চিন্তা করি পার্ক আরও সুন্দর হয় না কেন, পার্ক আরও জাঁকজমক হয় না কেন, পার্ক আরও মানুষ হয় না কেন। এগুলা কি বলে যে যারাই এই পার্কের মালিক, যারাই দেখা গেছে যে এত কিছুর মালিক হয়েছে, আমার মনে হয় বাংলাদেশে সব অবৈধ টাকা। এই টাকার খোঁজ এই বাংলার মাটিতে আমি বিশ্বাস করি 2028 সালের ভিতরে বাংলাদেশে যারা দুর্নীতিবাজ ছিল, বাংলাদেশে যারা মানে কি বলে যে গড় চুরি করছে, তেল চুরি করছে, টাকা চুরি করছে, ত্রাণ চুরি করছে, তারাই চুরি করছে। কারো কোনো রক্ষা হবে না। বাংলাদেশ সরকার খতিয়ে তার সব ধরবে তাদেরকে, যারা অর্থ পাচার করছে, যারা বাংলাদেশের মানুষের মানে ভাইগুলিয়া কী বলে যে হাজার টাকা নিয়ে তারা বিদেশ পাচার করেছে, কেউ ছাড়া পাবে না। যে বড়বাবু হও আর ছোটোবাবু হও, কোনো রক্ষা নাই। তুমি বসুন্ধরায় বাড়ি গেলেও আর তুমি দেখা গেছে যে গুলশানে বাড়ি গেলো, কারো কোনো রক্ষা নাই। আমি ছোটো মানুষ, আমি আমার মতামত, আমার নিজস্ব মতামত, আমার মতামত আমি উক্তি প্রকাশ করছি। আমি কারো কোনো মতামত নেই। আমি যতদূর বুঝি, আমি যতদূর জানি, আমি আমার কথাই বলছি। কেননা তুমি ভাবছো যে আমি বড় বাবু, আমি বড় কর্মকর্তা, আমার হাজার হাজার কোটি টাকা আমেরিকা আছে, কানাডা আছে, হ্যাঁ তুমি টাকা পাইছো কই? তুমি 1 লাখ টাকা বেতন পাই টাকা পাইছো কই? তুমি উত্তরার মতো জায়গায় 5 একর সম্পত্তি রাখবা, তুমি টাকা পাইছো কই? হ্যাঁ,
আমরা ভাত খাইতে পারি না। বর্তমানে এমন অবস্থা হয়েছে, বাজারে গেলে মানে কি বলে যে ডিমের আলি এখন 60 টাকা। হ্যাঁ, এই কথাগুলো দেখা গেছে যে কথা বললে মানুষ দেখা গেছে অনেক কথা বলবে, এই জন্য এই কথাগুলো বলা যাবে না। পাঁচ আটি না, পাঁচ এটে দেখা গেছে পৃথিবীতে বেঁচে থাকবো না, বেঁচে থাকবো না। যতদিন বেঁচে থাকি এরকম সত্য কথা বলে সবার সম্মুখে সবসময় বেঁচে থাকবো। যদি কেউ বাঁচিয়ে রাখে, যদি কেউ মেরে ফেলে তা মেরে ফেলতে পারে, মারা যাবো, ওই নিয়ে কোনো টেনশন নাই। তো যাই হোক, অনেক কথা বলছি। যদি ভুলভ্রান্তি ওরকমভাবে যদি কোনো হয়ে থাকে বা কারো কোনো ইগোতে লাগে, আমি কারো কোনো বিষয় বলতেছি না, আমি আমার নিজের ব্যক্তিগত মতামত বলছি। যদি কারো কোনো ওরকম সমস্যা মনে হয় নিজ গুণে ক্ষমা করে দেবেন। আল্লাহ হাফেজ।